হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় এক অভিমানী কবি কিংবা এক প্রেমিকের ক্ষোভ ও স্বীকারোক্তির কবিতা, কবি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কেউ কথা রাখেনি। আজকের এই ভিডিও শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, সমস্ত সাহিত্য, বিশেষ করে কবিতা অনুরাগী সমস্ত মানুষের জন্য। যাই হোক, আমাদের আজকের বিষয় কেউ কথা রাখেনি। আমরা সরাসরি কবিতায় চলে যাব। কবি প্রথমেই বলছেন কেউ কথা রাখেনি, 33 বছর কাটলেও কেউ কথা রাখেনি। অতএব কবিতার তারুণ্যে পৌঁছে 33 বছর বয়সে দাঁড়িয়ে বুঝতে পেরেছেন যে তার জীবনে বহু মানুষ বহু কথা দিয়ে গেছে, কিন্তু কেউ কথা রাখেনি। আমরা জানি শুধু কথায় চিড়ে না ভিজলেও মন কিন্তু ভেজে। আসলে এই মন ভেজানো কথাগুলো যখন মানুষ রাখে না, প্রবঞ্চনা করে, তখনই কিন্তু মনের মধ্যে জেগে ওঠে পুঞ্জীভূত ক্ষোভ, পুঞ্জীভূত অভিমান। আমাদের কবি সুনীল গঙ্গোপাধ্যায়ও কিন্তু তার ব্যতিক্রম নয়। কবি বলেছেন, ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। অতএব অনায়াসে বোঝা যায় মাত্র 8 বছর বয়সের বাল্য স্মৃতিকে একেবারে তুলে এনেছেন কবিতার 33 বছর বয়সে। কবিকে তার স্মৃতি কাতর করছে। একেবারে অভিমানী কবি মনে করছেন সেই কোনো এক বষ্টমীর কথা, যে কিনা তার আগমনী গান শুরু করেছিল, কিন্তু সেই গানটা আর শেষ করেনি। আমরা জানি গানের প্রাণ লুকিয়ে থাকে সেই অন্তরায়, অথচ সেই বষ্টমী কবিকে আগমনী গান প্রথমটুকু শুনিয়ে অন্তরাটুকু আবার কোনো একদিন শোনাবেন বলে, সেই চন্দ্রভূক অমাবস্যায় মানে আর একদিন কোনোদিন শোনাবেন বলে চলে গেছে। সেই বষ্টমী কিন্তু আর ফিরে আসেনি। শুক্লা দ্বাদশীর দিন সেই অন্তরাটুকু সে শোনাবে এ কথা বলে গিয়েছিল। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। চন্দ্রভূক অমাবস্যা শব্দগুলো এখানে কিন্তু বেশ ব্যঞ্জনাময়। আমরা জানি চাঁদ এই শব্দটা আসলে কাব্যজগতে স্বপ্ন, আনন্দ, প্রেম এই সমস্ত কিছুর কিন্তু প্রতীক বা প্রতিনিধিত্ব করে বলা যায়। একেবারে সৌন্দর্য, প্রেম, স্বপ্ন সমস্তকে ঘিরে থাকে চাঁদ। এই চাঁদকে দেখে বহু কবি বহু কবিতা রচনা করেছেন। কবি বলছেন তার জীবনে চন্দ্রভূক অমাবস্যা চলে গেছে বহু। অতএব সেই অমাবস্যা, যে অমাবস্যায় চাঁদকে একেবারে গ্রাস করা হয়, অতএব একেবারে সেই প্রেম, সৌন্দর্য, আনন্দ সমস্ত কিছু নিয়ে গ্রাস করা যে অমাবস্যা, যে অন্ধকার, সেই রকম অন্ধকার সময় কবির জীবনে বহুবার বারে বারে এসেছে, কিন্তু শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যায়নি সেই বষ্টমী। এরপরে কবি বলেছেন কি, মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। বয়স একটু বাড়লে কৈশোরে এসে পৌঁছেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তার স্বপ্ন কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে। আমরা দেখলাম যে নাদের আলী কবিকে স্বপ্ন দেখিয়েছিল 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। আমরা জানি না যে নাদের আলী কোন সাপ ভ্রমরের খেলা কবিকে দেখাতে চেয়েছিল, বা 3 প্রহরের বিল সে কোথায় আছে। কিন্তু সাহিত্যের প্রয়োজনে আমরা সেটুকু বলতেই পারি যে আমরা বাউল সঙ্গীতে দেখেছি যে এই সাপ এবং ভ্রমরের কথা আছে। সেখানে বাউল সঙ্গীতে যে দেহতত্ত্বের কথা আছে, সেখানে সাপ ভ্রমরের কথা ব্যক্ত করা হয়েছে। কাজে 3 প্রহরের বিল শব্দও কিন্তু, এই শব্দগুলোও কিন্তু এখানে ব্যঞ্জনাময় শব্দ। 3 প্রহরের বিল শব্দের মধ্যে আমরা অনায়াসে খুঁজে পেতে পারি সেই বাল্য, কৈশোর, যৌবনের এক মিলন স্থলকে। সেই মিলন স্থল যেখানে সাপ ভ্রমরের খেলা দেখানো যায় বা দেখা যায়। আসলে এই যে নাদের আলী, সে মনে করেছিল সেই সাপ ভ্রমরের খেলা দেখার বয়স কবির তখনও হয়নি, কিন্তু সেই সাপ ভ্রমরের খেলা দেখার বয়স যেদিন হবে, সেদিন নাদের আলী কবিকে নিয়ে যাবে সেই 3 প্রহরের বিলে। কিন্তু সেখানেও কবির স্বপ্ন ভঙ্গ ঘটল। কবি বলছেন, নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। অতএব কবি বড় হয়েছেন, আরও বড় হয়েছেন, কিন্তু নাদের আলী আর আসেনি 3 প্রহরের বিল দেখতে নিয়ে যাওয়ার জন্য।
এরপর বাল্য কৈশোরের জগৎ ছেড়ে কবি প্রবেশ করেছেন এক চরম রূঢ় বাস্তব ভূমিতে। সেই রূঢ় বাস্তব ভূমিতে কবি দেখিয়েছেন ধনবৈষম্যের প্রকট একটা চিত্র। সেখানে কবি বলছেন, একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। এখানে প্রচণ্ডভাবে আমরা বুঝতে পারছি যে কবির অভিজ্ঞতা একেবারে রূঢ় বাস্তব ভূমিতে এসে স্পর্শ করেছে। রয়্যালগুলি বা লাঠি লজেন্স কেনার মতো যে অর্থ প্রয়োজন, সেই অর্থ কবির কাছে নেই। কবিতায় দেখেছেন সেই অর্থের বা আতিশয্যে প্রতিবেশীর ছেলেরা যখন সেই লাঠি লজেন্স বা রয়্যালগুলি নিয়ে খেলছে, সেখানে দাঁড়িয়ে কেবলমাত্র দর্শক হয়ে থেকেছেন কবি। আবার কখনো ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে ভেতরকার রাসলীলাকে উপভোগ করেছেন, সেখানেও নীরব দর্শক তিনি। এক্ষেত্রে আমাদের মনে পড়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার লাইন, আগমনের আগমনে আনন্দে গিয়াছে দেশ ছেয়ে, হ্যারো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে। এই যে কবিতার লাইন, সেই কবিতার লাইনকেই যেন স্মরণ করলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার এই কবিতার এই অংশে এসে। কবি বলছেন, ভিতরে রাস উৎসব চলছে চৌধুরীদের বাড়িতে, আর সেখানে প্রচণ্ড অবিরল রঙের উৎসব, মানে একেবারে রঙে রং হয়ে গেছে চারধার। আসলে এই যে বসন্তের রঙের ছোঁয়া, সেই রঙের ছোঁয়াই আমাদের মনে করিয়ে দেয় কৈশোর জীবনের ভেতরকার অনুরাগকে। আসলে মানুষ যখন কৈশোর বয়সে পা দেয় বা বয়স সন্ধিকালে এসে দাঁড়ায়, সেই সময় কিন্তু মানুষের মনের মধ্যে যে প্রেম, সেই প্রেম কোনো নির্দিষ্ট প্রেম নয়, সেখানে সেই ফুলের বনে যার পাশে যায় তারই লাগে ভালো। এখানেও কবি যেন সেই বয়স সন্ধিকালে এসে দাঁড়িয়ে সেই চৌধুরীদের বাড়ির রাসলীলা প্রত্যক্ষ করেছেন, এবং সেখানে কবি উল্লেখ করলেন সুবর্ণ কঙ্কন ফর্সা রমণী, এইরকম শব্দগুলো। আসলে এই শব্দগুলোর মধ্যে যেন সেই কিশোর বয়সের রঙিন স্বপ্ন লুকিয়ে আছে, যেখানে সেই তরুণীর যে আমোদ, সেই তরুণীর হাসি, সমস্ত কিছু কিশোর মনকে একেবারে স্পর্শ করে যায়, তার অনুরাগী মনকে দুলিয়ে দিয়ে যায়। কিন্তু সেই রমণীরা তখন আমোদ উল্লাসে ব্যস্ত থাকে ভেতরে, তাকিয়েও দেখে না সেই কিশোর মনের সেই চোখের দিকে, তার সেই প্রাণবন্ত মুখের দিকে। কবির আশাভঙ্গ হয়। কবি বলছেন, বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। এখানে কথাটা অসম্পূর্ণ রেখেছেন কবি। আসলে কবির বাবা চরম বাস্তববাদী হলেও তিনি কিন্তু তার ছেলের সেই করুণ মুখের দিকে তাকিয়ে থেমে থাকতে পারেননি। তিনি সেই স্তোক বাক্যে ভরিয়ে দিয়েছেন তার সন্তানকে, বলেছেন আমরাও একদিন, হয়তো কোনো একদিন তারাও সেই লাঠি লজেন্স পাবে, কোনো একদিন তারাও রয়্যালগুলি পাবে, কোনো একদিন তাদের বাড়িতেও এরকম রাস উৎসব হবে, এরকম রঙিন হয়ে উঠবে তাদের জীবন। কিন্তু এরপর কবি বললেন, বাবা এখন অন্ধ, অতএব সেই দারিদ্র্যের স্বপ্ন দেখার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। কবি বলছেন যে বাবা এখন অন্ধ হয়ে গেছে, অতএব বাবা তাকে যে স্তোক বাক্যে ভুলিয়েছিলেন, সেই স্বপ্ন দেখার চোখ দুটো বাবার আজ নেই, কিন্তু কবির তো আছে। দেখার ব্যাকুলতা থেকে মুক্তি পেয়েছেন বাবা, কিন্তু কবি তো মুক্তি পাননি। কবি বলছেন, আমাদের দেখা হয়নি কিছুই। কবির আক্ষেপ ধরা পড়েছে, কোনোদিন কোনো কিছুই কবি দেখতে পাননি, যদিও তার বাবা তাকে স্বপ্ন দেখিয়েছিলেন। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। এই যে আমায় কেউ ফিরিয়ে দেবে না, এই কথাটা কিন্তু নির্মম সত্য এক কথা। কারণ যে শৈশবে, যে কৈশোরে, যে জিনিসের প্রতি, যে বিষয়ের প্রতি আমাদের আগ্রহ জাগে, বয়সের তারুণ্যে যখন আমরা সেই সমস্ত জিনিস সংগ্রহ করতে সক্ষম হই, তখন কিন্তু সেই জিনিসের প্রতি, সেই বিষয়ের প্রতি সেইরূপ আগ্রহ কখনোই আর থাকে না। যে বয়সের যা, লাঠি লজেন্সের বয়স যখন কবির পেরিয়ে গেছে, অথবা রয়্যালগুলি খেলার বয়সও যখন কবির পেরিয়ে গেছে, কিংবা সেই যে চৌধুরী বাড়ির গেটে দাঁড়িয়ে সেই রাস উৎসব দেখার সেই আনন্দের বয়স যখন কবির পেরিয়ে গেছে, তখন হয়তো কবির হাতে অর্থ আছে, কবি হয়তো এই সমস্ত বিষয়ের আনন্দ উপভোগ করতে পারেন, কিন্তু সেই মন আর নেই। তাই কবি বললেন, আমায় কেউ ফিরিয়ে দেবে না। কি ফিরিয়ে দেবে না? সেই লাঠি লজেন্স, সেই রয়্যালগুলির, অথবা সেই রাস উৎসবের দিনগুলো, সেই জিনিসগুলো নয়, সেই দিনগুলো।
এরপরে এসেছে প্রবল যৌবন, এক অন্য রং ছেয়ে গেছে কবির মনে। কিশোর বয়সে যে আমরা বললাম যে ফুলের বনে যার পাশে যাই তারই লাগে ভালো, সেই ভালো লাগার দিন কিন্তু আর নেই। এই সময় যৌবন প্রাপ্তির সময় কিন্তু এক বিশেষ নারী জীবনকে আচ্ছন্ন করে রাখে। কবির জীবনও তার ব্যতিক্রম হয়নি। কবির জীবনে এসেছে বরুণা। কবি বলছেন, বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। অতএব বরুণা তার জীবনে এসেছে, কিন্তু বরুণা তার ভেতরকার অর্থাৎ কবির ভেতরকার যে ভালোবাসা, সেই ভালোবাসার জন্য তাকে পরীক্ষা দিতে বলেছে বা পরীক্ষা চেয়েছে। সেই পরীক্ষার জন্য কবি কিন্তু পিছিয়ে থাকেননি। এক্ষেত্রে আমাদের মনে পড়ে যায় কবি সুকান্তের সেই 18 বছর বয়সের কথা, যে বয়স মানে না বাধা। 18 বছর বয়স কোনো রকম বাধা মানে না, সে বয়স দুঃসাহসী। কবিও তাই দুঃসাহসিক পৌরুষ জেগে উঠেছে তার মনে। তাই কবি বলেছেন, সেদিন আমার বুকেও তাই কবি বলেছেন, ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। অতএব সেই যে নারী বরুণা তার জীবনে এসেছিল, সে কবির কাছে তার ভালোবাসার যে পরীক্ষা, সেই পরীক্ষা চেয়েছে। সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়েছেন কবি। কবি কিন্তু সেই বরুণার কথায় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে তার পছন্দের 108টা নীল পদ্ম জোগাড় করে দিয়েছেন। কখনো বা একেবারে উন্মত্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বেঁধে এসেছেন। কোথাও কিন্তু ভয় পাননি তিনি, কারণ তাকে জয় করতে হবে তার বরুণার মন। বরুণার বুকের মধ্যেও সেই আতরের গন্ধ পেতে হবে কবিকে। কিন্তু কবি কি বললেন, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। আসলে কবির জীবনে যে মৃগনাভি এসেছিল বরুণার রূপে, সেই মৃগনাভি কিন্তু ধরা দেয়নি। সে কেবল মানুষ রূপে ধরা দিয়েছে। সে কেবল নারী। আর শুধুমাত্র মনুষ্য সত্তা যেখানে বেঁচে থাকে, সেখানে এক অভিনব নারীত্ব যখন ধরা পড়ে না, তখন তার বুকে কেবল মাংসের গন্ধ পাওয়া যায়। তখন মৃগনাভির গন্ধ বা সেই কস্তুরের গন্ধ কিন্তু মেলে না। সেই বাস্তব কথাটাই কিন্তু কবি তার এই কবিতার মধ্যে বলেছেন। আসলে আমরা সেই যে যৌবনকালে, অতএব যে বললাম সেই তারুণ একেবারে যৌবনের যে সাংঘাতিক রক্ত, টকবক করে ফোটা রক্তে যে স্বপ্নগুলো দেখি, যে বিষয়টা সত্যি বলে মনে হয়, সেই বিষয়টা কিন্তু পরবর্তীকালে মিথ্যে বলে ধরা দেয়। ঠিক তেমনটাই ধরা দিয়েছে কবির জীবনে। তাই বরুণাও কথা রাখেনি। এরপর কবি কি বলেছেন, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলেও কেউ কথা রাখে না। যে কবি এতক্ষণ ধরে বিভিন্ন কথার মধ্যে দিয়ে, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বারবার বলছিলেন কেউ কথা রাখেনি, কখনো বষ্টমী, কখনো নাদের আলী, কখনো তার বাবা, এবং শেষ পর্যন্ত বরুণা, সেই কবি একেবারে যৌবনের 33 বছর বয়সে এসে উপলব্ধি করেছেন একেবারে জীবনের চরম সত্য। হাহাকারে ভেঙে পড়েছে কবির সত্তা। কবি বলেছেন, কেউ কথা রাখে না। অতএব আমাদের জীবনে কেউ কখনো কথা রাখেনি। যাই হোক, সেই প্রতিশ্রুতি ভগ্নের ভগ্নস্তূপে দাঁড়িয়ে কবির যে হাহাকার, সেই হাহাকারের মধ্যে দিয়ে শেষ করেছেন কবিতার কেউ কথা রাখেনি কবিতাটি। এই কবিতাটির মধ্যে বাকচাতুর্য নেই, কিন্তু আছে এক চরম নাটকীয়তা। প্রথম থেকে শেষ পর্যন্ত যেন এক নাটকীয় ঘটনার মধ্যে আমরা প্রবেশ করেছি। মনে হয়েছে কবিতার জীবনের বিভিন্ন সময়কে, একেবারে নাটকীয় মুহূর্তগুলোকে পরিবেশন করেছেন দর্শকের সামনে। আর ঠিক সেই কারণেই আবেগের জন্য এবং সেই একেবারে স্পর্শ, মনের মধ্যে স্পর্শ করে যে বিষয়গুলো, সেই কারণেই কবিতাটা পাঠকের কাছে এক প্রিয় কবিতা হয়ে ধরা পড়েছে। অনুভব এবং বেদনার দিক থেকে কবিতাটা পাঠকের কাছে ততটা প্রিয় যতটা বাকচাতুর্যের দিক থেকে নয়। যাই হোক, কবিতায় যে 3টে স্তর আছে আমরা বললাম, বাল্য, কৈশোর এবং যৌবন, সেই 3টে স্তরের কথা অবশ্যই উল্লেখ্য। আর এই সম্পূর্ণ কবিতাটার ছন্দ কিন্তু গদ্য ছন্দ, সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারছি কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত অংশ দেখে। আর কেউ কথা রাখেনি নামকরণের মধ্যেও আমাদের কোনো সন্দেহ নেই, যেখানে নামকরণ সম্পূর্ণ বিষয়ভিত্তিক, একেবারে সত্য এক নামকরণ। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে এরকমই আরও সুন্দর কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।